আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আদিত্য রূপু। আজকে উপস্থাপনা করবেন আমাদের বিখ্যাত নারায়ণগঞ্জে প্রকাশক নাই বললেই চলে। প্রকাশক নারায়ণগঞ্জে কবি অনেক আছে। আমার জানা মতে কবি অনেকের নাম নিলে অনেকে হয়তো বা রাগ করবেন, অনেকে আবার খুশিও হয় নাম উচ্চারণ করলে। অনেক বড় বড় কবিরা আছেন নিতাইগঞ্জের পথে প্রান্তরে। উপস্থাপনা করবেন প্রকাশক ও সম্পাদক আহমেদ রৌফ। আসলে আমরা বৃষ্টির দিনে আমার অফিসেই রৌদ্র ছায়াতেই কথা বলছি আর কি, আমরা সবাই মিলে কথা বলবো। এর মধ্যে সাদাত ভাই বলল যে একটি কবিতা বলার জন্য। তা আমি তো আর কবিতা ওরকম ভাবে বলতে পারি না বা করতে পারি না। আহ, আমার বন্ধু আদিত্য রূপু, তা উনি একটি কবিতা বা ছড়া শোনাবে। আর উনি সাদাত হোসেন ভুঁইয়া ভাই আমাদের কবিতা শোনাবেন, বৃষ্টির কবিতা। তো আমরা কবিতা শুনবো, বৃষ্টির কবিতা। ধন্যবাদ। আমার খুবই প্রিয় এবং যাকে আমি সম্মান করি, প্রকাশনা জগতে আমাদেরকে বিভিন্ন ছাপার যে সুবিধাগুলো আছে, আমরা কবি, সাংবাদিক এবং কাগজ কলমের সাথে যারা সম্পৃক্ত, যারা জ্ঞানের সাথে সম্পৃক্ত, যারা সাহিত্যের সাথে সম্পৃক্ত, তাদের লেখাগুলোকে কাগজে আঁকার জন্য, সাঁটার জন্য, কাগজে জায়গা দেওয়ার জন্য কথাটা একটু ছন্দময় হলো কি রূপু? ছন্দময়। রূপুর ছন্দ সবসময় সুন্দর। আমি রূপু আমাকে প্রথম আকর্ষণ করে 2017 সালে। আমরা তখন কবিয়াল করতাম, আর রূপু বলতো কবিয়ালকে ছবিয়াল। সবসময় মানে একটা ইঙ্গিত দিয়ে। রূপু সরাসরি কাউকে কিছু বলে না। আচ্ছা, রূপু সরাসরি কাউকে কিছু বলে না যে সাদাত ভাই আপনি তো এটা খারাপ করছেন, ইঙ্গিত দিয়ে বলবে ছবিয়াল খারাপ করছে। তারপরে আমরা করলাম বাংলাদেশ রাইটার্স ক্লাব, যা সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে রাইটার্স ক্লাবের আমাদের জাতিসত্তার কবি শ্রদ্ধেয় নুরুল হুদা ভাই, যিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। কবিতার ক্ষেত্রে তার সান্নিধ্য পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। তারপরে আমরা কবিয়ালের মাধ্যমে সিরাজি ভাইকে নারায়ণগঞ্জে এনেছিলাম। ওনাকে আমরা একটা অনুষ্ঠানে প্রধান অতিথি করি, তিনি এসেছিলেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই এসেছিলেন, আমাদেরকে সান্নিধ্য দিয়েছেন, আমরা তার ছোঁয়া পেয়েছি। ভালো লাগার বিষয়গুলো নারায়ণগঞ্জে আরো অনেক ভালো লাগা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য ভালো লাগা দুইজন কবি এবং একজন ছড়াকার, যাদেরকে বাংলাদেশের মানুষ, যাদের লেখনী মানুষ ভুলতে পারে না, যাদের লেখনীর মধ্যে মানুষের প্রতি, মাটির প্রতি, দেশের প্রতি একটা টান মানুষ অনুভব করে, যে কারণে তাদের কবিতাগুলো মানুষ পড়ে এবং তাদের কথা অন্যরাও স্মরণ করে। সংক্ষিপ্ত। আজকে আমার লেখা আমি একটি কবিতা পাঠ করব। কবিতাটি বৃষ্টি। নিম্নচাপের এই সময় আমাদের আলোচনা হচ্ছিল, আদিত্যের উপর আবহাওয়া অফিসের বার্তা দিলেন যে নিম্নচাপ আরো 3-4 দিন থাকবে। 5 থেকে 13 তারিখ অব্দি আবহাওয়ার অবস্থা মোটামুটি এরকম থাকবে। সাদত ভাই আসলেন, আলোচনা হলো, বৃষ্টির কবিতা শোনা যেতে পারে। শেষ দিন ভিডিও হচ্ছে আশেপাশে যাই হোক, এখন আমরা কথা বৃষ্টি থামার আগেই একটা কবিতা শুনে ফেলি। মাথা ভেজা কিছুটা, নাকি কি বলেন আহমেদ? হ্যাঁ হ্যাঁ,
সম্পাদক। আচ্ছা। হ্যাঁ, নারায়ণগঞ্জের ছড়াকারদের মধ্যে যারা ছড়াকার, নারায়ণগঞ্জে বেশ কয়েকজন নামী ছড়াকার আছেন যাদের ছড়ার মধ্যে ছন্দ এত পরিমাণে, এবং বাচ্চারা কিন্তু সহজে কোনো কিছু ভালো লাগাতে চায় না। বাচ্চাদের ভালো লাগানো একটু কঠিন আমাদের বড়দের চাইতে। বাচ্চারা সহজে কোনো কিছু মানতে চায় না, তাদের ভালো লাগাটা অনেক বেশি চুজি, তারা অনেক বেশি যাচাই বাছাই এবং অনেক তীক্ষ্ণভাবে আমার বাচ্চারা যাচাই বাছাইটা করে। তো যাই হোক, বাচ্চাদের উদ্দেশ্যে লেখা এইটা একটু কঠিন লেখা। বয়স্করা অনেক কিছু মেনে নিতে পারে, অনেকক্ষণ ধৈর্য ধরে পড়তে পারে। বাচ্চাদের যদি ভালো না লাগে তাহলে তাকে আর পড়ানো যাবে না। লেখাপড়ার একটা বড় বিষয় হচ্ছে, আমি মনে করি যে লেখাপড়া অনেক ছেলেরাই প্রাইমারি লেভেলে ভুলে যায়, ঝরে পড়ে। সংক্ষিপ্ত। হ্যাঁ, প্রাইমারি স্কুল থেকেই ঝরে পড়ছে। কিছু বাচ্চারা সেকেন্ডারিতে এসে ঝরে পড়ে। এর একমাত্র কারণ হলো পড়ালেখায় প্রাণ না থাকা, পছন্দ না হওয়া। তারা পছন্দ করতে গিয়ে তারা এই পড়ালেখাটাকে পছন্দ করতে পারে না। তাহলে পড়ালেখাটা আরো বেশি পছন্দশীল করা দরকার। ঠিক আছে, বৃষ্টি কবিতা শুনি। কবিতা বৃষ্টি, আলোচনা বেশি হয়ে গেছে, দুঃখিত না না, সম্পাদক মহোদয়। কবিতার শিরোনাম বৃষ্টি। আকাশ জুড়ে মেঘের গর্জন, চলছে তুমুল বৃষ্টি বর্ষণ। আছড়ে পড়ে ধারার আঘাত, থমকে গেছে দিন ও রাত। দূরের গাছে পাতার কাঁপন, মহাসড়কে গাড়ির ধাবন। দক্ষিণা বায়ু বেগে ছুটেছে, বাঁকা হয়ে জল গায়ে ফুটেছে। ভিজিয়ে দিল কাজের ঘর, সৃজনশীলতা হলো মন্থর। পাখিরা সব কুলে ফিরে বসলো এসে গাছের পিঠ। ছানা সমেত গল্পে মাতে, গুড়মুড়ির স্বাদ আছে যাতে। বকের দল মাছ ধরেছে, পানকৌড়িটি চুপসে গেছে। ভিজছে গরু মাঠের কোণে, এরশাদ মিয়া জাল ফেলে মন। ধন্যবাদ, আমার কবিতাটি এখানে শেষ হলো। আন্তরিক ভালোবাসা, চমৎকার এই একটি কবিতা এরশাদ শুনলাম। মিয়া, আমি একটু জোরে কথা তো বলছি, আমরা- আমার কাছে মাইক নেই। হ্যাঁ, আমি তো কথা আমরা বললে একটু আমার কথা থেকে এই কথাটা রেকর্ড হবে হচ্ছে শাহাদাত হোসেন ভুঁইয়া ভাইয়ের মুখে অথবা আহমেদ রফের মুখে। আচ্ছা, আচ্ছা। সেই জন্য আমি সাইড থেকে জোরে কথা বলছি। এই যে এরশাদ মিয়া, জি। যে যে মাছ ধরে আর কি ভাই, সে এরশাদ মিয়া কিন্তু ছিল, তিনি ছিল। এখনকার যে অত্যাধুনিক সিটি, যে আপনার সাইনবোর্ডের ওই পাঁচটা গ্রিন সিটি যে এরিয়া, হুম। পুরো স্যাটেলাইট সিটির মতো, মানে হাই হাই টাওয়ার সব এখন এইখানে এক সময় বিলের মতো যে ছিল, এইখানে সে মাছ ধরতো। এবং বর্ষার দিনে একদিন এই সাধুসুর ভুইয়া দেখেছেন তাকে মাছ ধরতে, ওগুলো তার মাথার মধ্যে রয়ে গেছে। এবং তিনি তাকে কবিতা এনেছেন, পরে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আনন্দ পেয়েছি এবং হাসাহাসি করেছি। এই জন্য আমি হাততালি দিলাম, ভালো লাগলো আমার সেকোনা থেকে ধন্যবাদ আমার করে জাগানোর জন্য। অত্যন্ত প্রিয় দুই ভাইকে। আজকে আমরা এই দুই ভাইয়ের অনুপ্রেরণায় আপনাদের সাথে কথা বলতে যে পেরেছি। আমরা আসলে বৃষ্টির দিন দিন তো তো আমরা আর কি ছড়া শুনবো আদিত্যের উপর। ওনার আসলে ছড়া তো লিখতে হবে না, করতে হবে না ওনার। হ্যাঁ, উনি দিতে পারবে, ঠিক আছে ওইভাবে। তো আমরা একটি ছবি ছড়া শুনবো ইনশাল্লাহ। চমৎকার একটি ছড়া শুনতে চাই। ছড়া আমি বলার আগে কি চমৎকার হলো আমি জানি না, কিন্তু আমি হচ্ছে এটা বলতে পারি, হ্যাঁ, যে একটা ছড়া ছিল বৃষ্টির ছড়া। এটা হচ্ছে লিখেছিলাম এরকম যে বৃষ্টি পড়ে ঝিরিঝিরি, বৃষ্টি পড়ে ঝুম,
ঝিরি বৃষ্টি, ঝুম বৃষ্টি, দুই বৃষ্টির ঘুম, ঘুমোই আমি বৃষ্টি পড়ে পাই না কোনো তাল, বৃষ্টিবিহীন ঘুম যে আমার হয়নি কতকাল, আমি ঘুমোই বৃষ্টি নিয়ে আমার বালিশ খাটে, ঝুম বৃষ্টি শোবার ঘরে শব্দ করে হাঁটে। তো ওহে বৃষ্টি, কি রং তোমার, আমার তো নাই দৃষ্টি, জন্ম থেকেই তাই তো আমার চোখের ভেতর বৃষ্টি। বাহ, তা আমি একটু বলতে চাই যে এটা ঠিক বৃষ্টিরও ছড়া নয় আহমেদ রূপ, এটা হচ্ছে আমি একজনকে দেখেছিলাম যে জন্মান্ধ, সে লিখতে পারে, সে ছড়া লেখে, সে বলে আরেকজন লিখে দেয়, তার ভাই, তার পরিবারের অন্যান্য সদস্যরা এরকম। তখন আমার মাথায় এলো যে আসলে যে জন্মান্ধ, সে যে কান্না করছে, তার কান্নার রংটা কি, সে কিন্তু সেটাও দেখতে পায় না। এই যে কালার অফ প্যারাডাইস, এই যে আপনার হচ্ছে রংধনু, এত রং, 7 রং, আসলে সে কোনো রং সম্পর্কেই ওয়াকিবহাল নয়, কারণ তার তো সে তো জন্মান্ধ। সে তো এমন না যে সে প্রথমে দেখতে পেত পরে অন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে না হয় আমরা বুঝতে পারতাম যে সে ট্রেস করতে পারছে যে জলের রংটা কি, বা একটু ফান করে বলি যে কোকের রংটাই বা কি, তাই না? তো আসলে সে দেখতে পায় না। তো এই জায়গা থেকেই ভাবনা করে লেখা। যেমন আমি যেখানে যেখানে বৃষ্টি বলেছি, এটা হচ্ছে আসলে কান্না। কান্না, আমি ছড়াটাকে আরেকবার একটু করতে চাই। কান্নার রং ঝিরি ঝিরি, হ্যাঁ, কান্নার রং কান্না, কান্না পড়ে ঝিরি ঝিরি, কান্না পড়ে ঝুম, ঝিরি কান্না, ঝুম কান্না, দুই কান্নার ঘুম, ঘুমোই আমি কান্না পড়ে পাই না কোনো তাল, কান্নাবিহীন ঘুম যে আমার হয়নি কতকাল, আমি ঘুমোই কান্না নিয়ে আমার বালিশ খাটে, ঝুম কান্না শোবার ঘরে শব্দ করে হাঁটে। ওহে কান্না, কি রং তোমার, আমার তো নাই দৃষ্টি, জন্ম থেকে তাই তো আমার চোখের ভিতর কান্না, মানে বৃষ্টি। তো ধন্যবাদ। বৃষ্টির এই আষাঢ়ের দিন সবার ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর কাছের মানুষদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। ধন্যবাদ। আদিত্য রূপু ছন্দের কারিগর, কিন্তু আমি আরেকটা জিনিস আদিত্য রূপুকে বলতে চাই যে বাচ্চাদের ছড়া যত সহজ ভাষার ছন্দ হবে, বাচ্চারা তত বেশি পছন্দ করবে। কঠিন ভাষা হুম, দেওয়াটা সহজ, কিন্তু সহজ ভাষায় ছন্দ রচনা করা এটা অত্যন্ত কঠিন। কঠিন। সহজ ভাষা এর উপর ছন্দ যায় কম, ওই জায়গাটায় ছন্দ মেলানোটা একটু কঠিন। বাচ্চাদের জন্য সহজ ভাষায় যদি ছন্দ তৈরি করা যায়, তাহলে সেটা বাচ্চাদের মনে লেগে যায়। অনেক সময় আছে। যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এই যে ছন্দটা, এর মধ্যে সবই সহজ। তাল গাছ, গা, একেবারে সহজ জিনিস। ক্লাসিক লেখা বা ছড়া ভাই, এবং এগুলো হচ্ছে আমাদের চিরকালের ভালো লাগে। এর মতো আর ভালো কোনো কিছু লাগবে না। তবে আমার কিন্তু স্পেশালি আর্লি গ্রেডার বাচ্চাদের জন্য আলাদা রাইমসের বই, বুকস আছে। আমি সবই লিখি আসলে, আমি অনেক কঠিন করে লিখি, অল্প কঠিন করে লিখি, আরো সহজ করেও লিখছি। মানে আমার হচ্ছে শ্রেণী বিভাজন করেই আমি ছড়াটা লিখি। আর্লি গ্রেডারদের জন্য আমি সরল বা তুলতুলে ছড়াগুলোই লিখে থাকি। ঠিক আছে, আবার একটু এই আসলে যেটাকে ছড়া বলে বললাম, এটা ঠিক ছড়াও নয়, এটা এক ধরনের পদ্য বা বৃহৎ কবিতা। কারণ এর ভিতরে ইমাজিনেশন আছে, এর ভিতরে কল্পনা আছে, রূপক আছে, অনেক কিছু আছে। আবার ছড়া, হ্যাঁ আছে, বাস্তবতাও আছে। এরশাদ মিয়া হচ্ছে আমার হ্যাঁ, বাস্তবতা। কিন্তু এরশাদ এরশাদ মিয়া ওখানে নামটা ছড়ায় হঠাৎ করে আসা, এই ঢংটাই হচ্ছে ছড়া, এই ঢংটা কবিতার নয়। কবিতায় যখন আপনি ফট করে এরকম একটা নাম নিয়ে আসবেন, চরিত্রায়ন করবেন, তখন কিন্তু কবিতাটি একটু মানে হালকা হয়ে যাবে, এরকম মনে হবে অনেকের কাছে। কবিতা মানে হচ্ছে কি গুরু গম্ভীর কোনো ব্যাপার, একটু এইভাবে দেখা হয়। অথচ পৃথিবীতে হাজার হাজার বিখ্যাত সব কবিতা রয়েছে যেগুলো অনেক সরল, বাস্তবের বাইরে নির্মল, কাল্পনিক। সরল এবং নির্মল। কবিতাও সরল নির্মল হয়, শুধু ছড়া কেন, কবিতাও সরল নির্মল হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গিয়েছেন যে সহজ কথা লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা বা বলা সহজে। তো যাই হোক, ধন্যবাদ শাহাদত ভাইকে তার সুন্দর বৃষ্টির কবিতার জন্য, আবার আমাকে আমন্ত্রণ করায় আমিও একটি লেখা বললাম।
রূপ ভাইকেও ধন্যবাদ। তো তিনজনের এই সম্মিলিত ছোট্ট আড্ডাটি হয়তো স্মৃতি হয়ে রইল মোবাইলে ভিডিও আকারে, তাই না? তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার একটি বিষয় আছে। রূপুর ব্রাজিল হেরে গেছে, তারপরেও আমরা তার জন্য শুভকামনা জানাই। ইনশাআল্লাহ 34 সালে বিশ্বকাপ আবার অর্জন করবে এবং আমি তখনও ব্রাজিল করব। আচ্ছা 30 নয় 34, হ্যাঁ এখন 26, 30ও হয়তো অন্য কারো, কিন্তু নিশ্চয়ই ঘুরে পৃথিবীর ইতিহাসের যে নিয়ম আমরা দেখেছি যে প্রথম বিশ্বকাপ এসব ব্রাজিল আর্জেন্টিনা কেউ নেয়নি, নিয়েছিল একটু অচেনা দল, এবং অনেক অচেনা অল্প চেনা দলেরও 2-3টা করে কাপ আছে। তার মানে কি বিশ্বকাপ মানেই হলো কেউ না কেউ জয়ের দেখা পাবে। তবে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক বেশি বাংলাদেশ। আর্জেন্টিনা এখনো আছে, তবে বলা যায় না। যদি কেউ অঘটন না ঘটায় তাহলে এবার তারা চ্যাম্পিয়ন হতে পারবে বলে আশা করি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কবিতা বলে শেষ পর্যন্ত একজন আর্জেন্টিনা সমর্থকের মানসিকতা দেখলেন আপনারা, শেষ পর্যন্ত সে আর্জেন্টিনায় এসে থেমেছে বৃষ্টি থেকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।